সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেটস। আজকে থেকে আমি তোমাদের জন্য একটা নতুন সিরিজ নিয়ে এলাম। এই সিরিজটাতে কি হবে? এই সিরিজটাতে আমি বিশেষ কতকগুলো PYQ এর বই ফলো করব এবং ফলো করে তোমাদের কোনো বই পার্টিকুলারলি এক্ষুনি আমি রেকমেন্ড করছি না, তোমরা শুধু কিছু বই ফলো করবে। জাস্ট এটা কমপ্লিট হওয়ার পর, মানে কি বলতে চাইছি, এই যে ইলেকট্রোস্ট্যাটিক্স বলে যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটায় আজকে আমি টপিক ওয়াইজ নিটের PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স তোমাদের সঙ্গে পরপর আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। টপিক ওয়াইজ আলোচনা বলতে আমি বলতে চেয়েছি, ধরো ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমাদের একটা টপিক রয়েছে ইলেকট্রিক চার্জ বা চার্জ ডিস্ট্রিবিউশন বা কোলম্বস ল বা গসেস ল, এই সমস্ত বিভিন্ন যে টপিকগুলো রয়েছে, বা ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ফিল্ড। তো এই যে পার্টগুলো রয়েছে, সেই প্রত্যেকটা পার্ট থেকে টপিক ওয়াইজ আলাদা আলাদা করে যে PYQ প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো নিতে পড়েছে, সেগুলো নিয়েই মূলত এই সিরিজটা হবে এবং এই সিরিজে আমি আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমি একটা কোশ্চেন লিখে রেখেছি, দেখো। The acceleration of an electron due to mutual attraction between the electron and proton. ইলেকট্রন এবং প্রোটনের মিউচুয়াল অ্যাট্রাকশনের জন্য, চলো একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন রয়েছে ধরে নিলাম। তাহলে ইলেকট্রনের চার্জ কি? ই। প্রোটনের চার্জ কি? ই। কিন্তু একটা মাইনাস একটা প্লাস, ব্যাস। তাহলে এদের মধ্যে কি থাকবে? এদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকবে। তাহলে অ্যাজ পার কুলম্বস ল সেই ফোর্সটা আমরা বলতে পারি F ইজ ইকুয়াল টু, আমরা যদি CGS পদ্ধতিতে ক্যালকুলেশন করি, তাহলে K ইন্টু Q1 Q2, অর্থাৎ E এবং E এর গুণফল, তাহলে কত পাওয়া যাবে? E স্কোয়ার বাই এদের মধ্যে যে সেপারেশনটা রয়েছে সেই সেপারেশনের স্কোয়ার, ব্যাস। এটা পাওয়া গেল কি? এদের মধ্যে যে ফোর্সটা। ঠিক আছে, তাহলে মিউচুয়াল অ্যাট্রাকশন বিটুইন ইলেকট্রন অ্যান্ড প্রোটন, অ্যাট্রাকশনের জন্য যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা আমরা লিখলাম। and when they are 1.6 angstrom apart, তাহলে যখন তারা কি হচ্ছে যে 1.6 অ্যাংস্ট্রম অ্যাপার্ট, অর্থাৎ এখানে আমাদের গিভেন কি দেখি, আমাদের গিভেন রয়েছে আর, অর্থাৎ এদের সেপারেশন which is equal to 1.6 অ্যাংস্ট্রম, তাই তো? তাহলে এটা আমাদের দেওয়া রয়েছে। এবার তুমি দেখো যে যেহেতু গিভেন কন্ডিশনে আমাদের বলা রয়েছে 1.6 অ্যাংস্ট্রম, তাহলে এটা যদি আমরা মিটারে কনভার্ট করে নিই, তাহলে আমরা কত পাবো? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, এবার এখানে আমাদের কি দেওয়া রয়েছে? মাস অফ অ্যান ইলেকট্রন, মাস অফ অ্যান ইলেকট্রন, এটা আমাদের দেওয়া রয়েছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ অ্যান ইলেকট্রন, আমাদের ইলেকট্রনের অ্যাক্সিলারেশন নির্ণয় করতে হবে। তাহলে ইলেকট্রনের মাস আমাদের দেওয়া রয়েছে এবং এরা একে অপরকে কত বল প্রয়োগ করে টানছে সেটা আমরা নির্ণয় করতে পেরেছি। তাহলে আমরা কি জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ছোটবেলার থেকে শিখতে আসছো, তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে তাই যদি হয়ে থাকে, তাহলে তোমার ইলেকট্রনের মাস কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে mE, আর অ্যাক্সিলারেশন তোমার বলে দেওয়া নেই। তাহলে অ্যাক্সিলারেশনটা তুমি ধরে নিলে a। ঠিক আছে, তাহলে ফোর্স তো তুমি পেয়ে গেছো কত? K E স্কোয়ার বাই R স্কোয়ার, ব্যাস। তাহলে হিয়ার দ্য অ্যাক্সিলারেশন ইজ, তাহলে কি হবে? K E স্কোয়ার বাই mE, সাফিক্সে ই এটা, তাই একটু নিচে বসাই, তাহলে mE R স্কোয়ার, ব্যাস মিটে গেল। তাহলে mE R স্কোয়ার, তাহলে এটা হলো আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু, তাই তো? তাহলে এবার অ্যাক্সিলারেশনের ভ্যালুটা আমরা বসিয়ে ফেলি। তাহলে এক্ষেত্রে
আমরা দেখো অ্যাক্সেলারেশনের ভ্যালুটা যখন বার করছি তখন হেয়ার কে ইজ ইকুয়াল টু কে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা কুলম্বস লয়, যে কনস্ট্যান্টটা আমরা ইউজ করেছি প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটা এসআই পদ্ধতিতে তার ভ্যালু কত, এসআই পদ্ধতিতে 1/4πε0, এবং তার ভ্যালু কত হয়, তার ভ্যালু হয় এসআই পদ্ধতিতে যদি আমরা ভ্যালুটা নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা কত আসে 1.6 ইন্টু ভ্যালুটা আমরা কত নিই 9 ইন্টু 10⁹9, তাহলে আমরা 9 ইন্টু 10⁹9 নিলাম, এবং ই স্কোয়ার তার মানে ইলেকট্রনের চার্জের বর্গ, তাহলে ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, তাই তো, তাহলে তার স্কোয়ার করে দিলাম। আচ্ছা, বাই এম ই মাস অফ ইলেকট্রন দেখো কত দেওয়া রয়েছে 9 ইন্টু 10⁻31, এটা কেজিতেই আছে, তাহলে কোনো কনভার্সনের প্রয়োজন নেই। আচ্ছা, আর এখানে কত দেওয়া রয়েছে দেখি 1.6 ইন্টু 10⁻10 এর স্কোয়ার, ব্যাস। তাহলে এই গেল আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু। তাহলে এখান থেকে আমাদের অ্যাক্সিলারেশনের ভ্যালু নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা পাবো 9, এখান থেকে আমরা কত ভ্যালুটা পাবো দেখি, দেখো একটা কাজ করি 1.6 ইন্টু 1.6, তাহলে এটা আমরা ব্র্যাকেটের মধ্যে থেকে কেটে দিতে পারি, তাহলে পরের লাইনে ক্যালকুলেশনটা আমরা করিনি, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, 10⁻31 রয়েছে সেটা উপরে চলে গেল, তাহলে 10⁻+31 হয়ে গেল, তাহলে উপরে একটা অলরেডি রয়েছে 9, তাহলে হয়ে গেল কত 10⁻40, তাহলে এটা হয়ে গেল 10⁻40 ইন্টু, এবার দেখো এখান থেকে আমরা পাবো 1.6 ইন্টু 10⁻19, তাহলে 10⁻19, দেখো 1.6 ইন্টু 10⁻19 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, ক্যালকুলেশনটা যদিও তোমরা করতে পারো কিন্তু তবুও অনেকেই তোমরা বুঝতে পারো না, সেই জন্যই ক্যালকুলেশনটা আমি করে দিচ্ছি। তাহলে ইন্টু 1.6 ইন্টু 10⁻10, তাই তো। তাহলে এখান থেকে এবার তুমি দেখো এই যে 1.6 আউট, 1.6 আউট, তাই তো, এই 10টা উপরে চলে গেল, তাহলে উপরে চলে গেলে কত হবে +10 হয়ে যাবে, এখানে কত আছে, এখানে রয়েছে -19, তাহলে 10টা উপরে উঠে গেল, তাহলে এখান থেকে আমরা কত পাবো বলো তো, এখান থেকে আমরা পাবো -9, সিমিলারলি এখান থেকে আমরা পাবো -9, তাহলে এখান থেকে পাওয়া গেল 10⁻14 ইন্টু 10⁻18, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো কত 10⁻40 - 18, তাহলে কত পাওয়া যায় 10⁻22, তাহলে আমরা পেলাম 10⁻22 হুইচ ইজ দ্য অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন, অতএব অ্যাক্সিলারেশন এ ইজ ইকুয়াল টু 10⁻22 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ব্যাস। তাহলে আমরা অ্যাক্সিলারেশন পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন আমরা বার করতে পারলাম। আচ্ছা, এখানে একটা মিস্টেক আমি করেছি, সেটা হলো মানে অঙ্কের ক্ষেত্রে নয়, এই অঙ্কে আমি এর অপশানগুলো দিতে ভুলে গিয়েছি, তো অপশানগুলো আমি দিয়ে দিই। 10⁻24 ছিল, আচ্ছা 10⁻23 ছিল অপশান বিতে, তাহলে 10⁻23 ছিল আমাদের অপশান বিতে। আচ্ছা, আমাদের অপশান সিতে ছিল 10⁻22, আচ্ছা, আর আমাদের অপশান ডিতে এখানে ছিল 10⁻25, তাহলে এখানে ছিল আমাদের 10⁻25, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো কে এর ভ্যালুটা, এখানে একটা জিনিস কনফিউশন রাখবে না, কে ইকুয়াল টু আমরা কিন্তু এই যে 1/4πε0 এটাকে আমরা ইউজ করেছি, আর এটার ভ্যালুই কিন্তু আমরা জানি কত 9 × 10⁻9, তাই না। তাহলে
এইটা কিন্তু আমরা এখানে ইউজ করেছি। আচ্ছা, আর এইগুলো সব মিটার পার সেকেন্ড স্কোয়ারেই দেওয়া ছিল, প্রত্যেকটা লেখার দরকার নেই, যদিও লিখে নিই মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কোশ্চেনটা তোমাদের আশা করি রেডি হয়েছে, ঠিক আছে। এবার তুমি একটা জিনিস দেখো যে এই ধরনের অঙ্কে তোমার কনফিউশন কি হতে পারে। কনফিউশন: the acceleration of an electron due to the mutual attraction between electron and proton। তাহলে প্রথমত ইলেকট্রন আর প্রোটনের মধ্যে মিউচুয়াল অ্যাট্রাকশন তোমার বার করতে বলেছে, তাই তো। এখন তাদের মধ্যে দূরত্ব বলে দেওয়া রয়েছে, তাদের অ্যাক্সেলারেশন তোমার বার করতে বলেছে, ঠিক আছে। এখন দেখো, যেহেতু এখানে মানে তোমাদের কনফিউশনে কি আসতে পারে যে আমরা প্রোটনের অ্যাক্সেলারেশন বার করবো না ইলেকট্রনের অ্যাক্সেলারেশন বার করবো। অ্যাকচুয়ালি দেখো, দুইজন একে অপরকে কিন্তু একই বল দ্বারা আকর্ষণ করছে, দুইজনের চার্জ কিন্তু সমান, সেই জন্য ইলেকট্রন প্রোটনকে যে বল দ্বারা আকর্ষণ করছে, প্রোটনও ইলেকট্রনকে এক্স্যাক্টলি সেম বল দ্বারা কিন্তু আকর্ষণ করছে, এবং সেই বলের মানটাই কত, কে ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটা কিন্তু ক্লিয়ার হওয়া আগে দরকার। আচ্ছা, আর তাছাড়া কুলম্বের সূত্রে জানো তোমরা যে আমরা প্লাস মাইনাস এরকম ভাবে এখানে লিখি না, আমরা শুধু মান নিয়ে চিন্তা করি, সেই জন্য আমরা কি করলাম, ই ইন্টু ই করে ই স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের অ্যাক্সেলারেশন মানে আমরা জানি ফোর্স বাই মাস, ব্যাস। তাহলে মাস অফ ইলেকট্রন যেহেতু বার করতে, মানে অ্যাক্সেলারেশন অফ ইলেকট্রন যেহেতু বার করতে বলেছে, সেই জন্য আমরা ইলেকট্রনের মাস দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। এখানে আলাদা করে কনফিউশন আনার কোনো প্রয়োজন নেই যে তাহলে অ্যাক্সেলারেশনটা আমরা যদি প্রোটনের দিতাম তাহলে কি হতো। অবশ্যই যার মাস চেঞ্জ করবে, মাস আলাদা হবে, ফোর্স যদি একইও হয় তাহলে অ্যাক্সেলারেশন কিন্তু আলাদা হবে। সেই কারণের জন্য ইলেকট্রনের যা অ্যাক্সেলারেশন হবে প্রোটনের অ্যাক্সেলারেশন কিন্তু তা হবে না, অ্যাক্সেলারেশনটা তা হবে না। ফোর্স দুজনের একই হলেও অ্যাক্সেলারেশন দুজনের একই হবে না, তার কারণ দুজনের মাস আলাদা। কিন্তু এখানে আমাদের নির্ণয় করতে বলেছে যেহেতু ইলেকট্রনের মাস, ইলেকট্রনের অ্যাক্সেলারেশন, সেই জন্য আমরা ইলেকট্রনের মাস দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। আচ্ছা, আর ক্যালকুলেশনগুলো জাস্ট তোমাদের কনভিনিয়েন্সের জন্য আমি করে দিয়েছি, ক্যালকুলেশন তোমরা নিজেরাই করে নিতে পারতে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে চলে আসি নেক্সট অঙ্কে, এটা ততক্ষণে টুকে নাও। চলো তাহলে আবার শুরু করা যাক। নেক্সট প্রশ্ন নাম্বার 2, 2 পয়েন্ট চার্জ এ অ্যান্ড বি হ্যাভিং চার্জ প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ রেসপেক্টিভলি। প্রথম কথা হচ্ছে দুটো বিন্দু আধান আছে, একটা বিন্দু আধান এ আর একটা বিন্দু আধান বি। এখন এই বিন্দু আধান এর কাছে কতটা চার্জ রয়েছে, প্লাস কিউ পরিমাণ, আর বির কাছে আছে মাইনাস কিউ পরিমাণ, আর প্লেসড অ্যাট এ সার্টেন ডিস্টেন্স। কোনো একটা দূরত্বে এদের রাখা হয়েছে, আমি ধরে নিলাম এদের মধ্যবর্তী দূরত্ব স্মল আর। তার মানে আমি যেটা ধরে নিয়েছি সেটা হলো এ বি ইকুয়াল টু আর। যেহেতু ধরে নিয়েছি তাই লিখছি লেট এ বি ইকুয়াল টু আর। আচ্ছা, সার্টেন ডিস্টেন্স অ্যাপার্ট, তার মানে একটা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে ওরা আছে, অ্যান্ড ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ এফ। তাহলে এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা আমরা বলছি এফ। তাহলে ধরে নিই এদের মধ্যে ফোর্স কাজ করছে কতটা, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 আধান দ্বয়ের মানের গুণফল, তাহলে কিউ স্কোয়ার বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ। তাহলে সেটা হলো এফ, এটা বলে দেওয়া রয়েছে। এবার সেকেন্ড কেস, ইফ 25% চার্জ অফ এ, 25% চার্জ অফ এ, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, 25% চার্জ অফ এ। তাহলে 25% চার্জ অফ এ, তাই তো। তার মানে এর আধানের 25%, ঠিক আছে। তাহলে এর আধান কত, প্লাস কিউ,
তার 20%, এর মানে গুণ, তাহলে এর 25% মানে কত 25/100, তাহলে কাটাকাটি করলে কত পাই, তাহলে ফাইনালি আমরা পেলাম +q/4 পরিমাণ। তাহলে বলছে এই যে +q/4 পরিমাণ চার্জ ইজ ট্রান্সফার্ড টু বি, তাহলে এই চার্জটা কোথায় চলে গেল, বির কাছে চলে গেল। তাহলে বির কাছে বর্তমানে চার্জ কত হয়ে গেল আর এর কাছে বর্তমানে চার্জ কত হয়ে গেল সেটা আমাদের জানা খুব জরুরি। তাহলে নাও চার্জ অফ এ ইজ ইকুয়াল টু, দেখো +q পরিমাণ চার্জ ছিল, চলে গেছে কতটা, q/4 পরিমাণ, তাহলে এর চার্জ রয়ে গেছে কতটা বলো তো, +3q/4 পরিমাণ। তাহলে এই চার্জটা এখন আছে কার কাছে, এর কাছে। আচ্ছা, এখন এ যে +q/4 পরিমাণ চার্জ বি কে দিয়ে দিল, তাহলে বির কাছে এখন চার্জ কত হবে, তাহলে নাও চার্জ অফ বি, বির কাছে ছিল -q পরিমাণ, বির কাছে এলো কতটা, বির কাছে চলে এলো কতটা চার্জ, q/4 পরিমাণ চার্জ, তাই তো। তাহলে এইখান থেকে আমরা ভ্যালুটা কত পাচ্ছি দেখি, তাহলে বির কাছে ছিল কত পরিমাণ, -q পরিমাণ চার্জ, আর এলো আরো q/4 পরিমাণ চার্জ, তাই তো। তাহলে বির কাছে হলো কতটা দেখে নেওয়া যাক, তাহলে হলো -4q + q, তাহলে পাওয়া গেল -3q/4। তাহলে এখানে আমরা পেলাম চার্জ অফ বি। তাহলে আফটার ট্রান্সফার, এই যে ঘটনা সেই ঘটনা হচ্ছে আফটার ট্রান্সফার, তাহলে কি হলো, আফটার ট্রান্সফার, তাহলে ট্রান্সফার এর পর, তাহলে আফটার ট্রান্সফার চার্জ অফ এ ইজ এত অ্যান্ড চার্জ অফ বি ইজ এত। তাহলে চার্জ এ আর বি, মানে এ আর বি চার্জ আমরা জেনে গেলাম। তাহলে এখন যে বিন্দু আধান দুটো তৈরি হয়েছে, এখন যে বিন্দু আধান দুটো, তাহলে এখন দেখো, এখন এর কাছে চার্জ কতটা, এর কাছে চার্জ রয়েছে +3q/4 পরিমাণ, আর বির কাছে চার্জ রয়েছে কতটা, -3q/4 পরিমাণ, বুঝলাম। তাহলে এই বির কাছে যদি আধানের পরিমাণ আমরা জেনে ফেলি, তাহলে নাও ফোর্স বিটুইন এ অ্যান্ড বি ইজ, তাহলে আমরা কত লিখতে পারবো, ফোর্স, ধরো আগের ফোর্সটা এফ লিখেছিলাম তাই এটা লিখলাম f', তাহলে নাও f' ইজ ইকুয়াল টু কত পাওয়া যাবে, 1/4πε0 ইন্টু q1 q2, তাহলে এই দুটো মানের গুণফল, তাহলে 3/4q ইন্টু 3/4q বাই, এদের মধ্যবর্তী সেপারেশন যেমন ছিল তেমনই তো আছে, বদলায়নি তো কিছু। তাহলে মধ্যবর্তী সেপারেশনের কথা অঙ্কে আমাদের কিছু বলেনি, সেই কারণের জন্য মাঝখানের সেপারেশনটা কিন্তু আমরা একই রেখেছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুটা কত পাই দেখি, এক্ষেত্রে আমরা ভ্যালু পেলাম 9/16, 9/16, তাহলে দেখো 9/16 মাল্টিপ্লাইড বাই 1/4πε0 ইন্টু q²/r², দেখো এটাই আমরা পাচ্ছি এখান থেকে। তাহলে এটা যদি পেয়ে থাকি, তাহলে তুমি দেখো এই যে টার্মটা রয়েছে সেটা কি, সেটাই তো এফ আমাদের, তাহলে আমরা পেলাম 9/16 এফ। তাহলে আমাদের যে নিউ ফোর্সটা হলো, সেই নিউ ফোর্সটা আমাদের কত হলো, নিউ ফোর্স ইজ, তাহলে নিউ ফোর্স ইজ f' which is equal to 9/16 of f, তাহলে f এর 9/16 গুণ হলো আমাদের নিউ ফোর্স। তাহলে আমাদের অপশন কোনটা ঠিক হয়ে গেল, আমাদের অপশন ঠিক হয়ে গেল অপশন এ। তাহলে অঙ্কটা নিট 2019-এ পড়েছে। তাহলে আমরা দ্বিতীয় অঙ্কটা করে ফেললাম, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে খুব ইন্টারেস্টিং প্রবলেম ছিল, খুব ভালো একটা সুন্দর প্রবলেম ছিল। আচ্ছা,
তাহলে এটা টুকে নাও, তারপর আমরা নেক্সট প্রবলেমে আসছি। হ্যাঁ, তাহলে দেখো কোশ্চেন নাম্বার 3, সাপোজ দ্য চার্জ of a proton and an electron differ slightly। দেখো অঙ্কটা ভালোভাবে পড়তে হবে, অঙ্কটা কঠিন নয় কিন্তু অঙ্কটা পড়লে ঠিকঠাক করে তুমি না পড়লে অঙ্কটা বুঝে করে আসতে খুব মুশকিল হয়ে যাবে। দেখো সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন। দেখো নর্মালি একটা ইলেকট্রনের চার্জ আমরা কত নিই, -e নিই, তাই তো, এবং একটা প্রোটনের চার্জ কত নিই, +e নিই, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে ধরে নাও সাপোজ দ্য চার্জ অফ এ প্রোটন অ্যান্ড অ্যান ইলেকট্রন ডিফার স্লাইটলি, one of them is -e and other is +e plus delta e। তাহলে দেখো একটা বলা রয়েছে কত, -e, আরেকটা বলা রয়েছে কত, আরেকটা বলা রয়েছে কিন্তু e প্লাস ডেল্টা i, ঠিক আছে। আচ্ছা এটা বলে দেওয়া রয়েছে। আচ্ছা তার মানে বোঝা গেল যে দুজনের চার্জের মধ্যে যে ডেল্টা ই পরিমাণ ডিফারেন্স আছে, ঠিক আছে। তাহলে ইফ দ্য নেট ফোর্স, নেট অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নেট যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তাদের মধ্যে কাজ করবে না, তাদের মধ্যে নয়, অঙ্কে বলে দেওয়া রয়েছে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন টু হাইড্রোজেন অ্যাটম প্লেসড অ্যাট এ ডিস্টেন্স d। দেখো দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে, দুটো হাইড্রোজেন অ্যাটম রাখা রয়েছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত বলা রয়েছে, d দূরত্বে। এবার দেখো d দূরত্বে দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে হাইড্রোজেনের কাছে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে, তাহলে চার্জের নিরিখে একটা হাইড্রোজেনের কাছে এখন দেখা যাক টোটাল চার্জ কত হয়। নর্মালি একটা হাইড্রোজেনের কাছে যদি একটা ইলেকট্রন থাকে তাহলে তার কাছে একটা প্রোটনও থাকবে, তাহলে তার নেট চার্জ কত হবে বলো তো, একটা প্রোটনের জন্য +e আর একটা ইলেকট্রনের জন্য -e, তাহলে নেট চার্জ অর্থাৎ নেট চার্জ সেক্ষেত্রে কত হয়, নর্মালি 0 হয়। তাহলে নেট চার্জ নর্মালি 0 হয়, কিন্তু বাট ইন দিস কেস টোটাল চার্জ দেখা যাক, তাহলে কি হবে, এটা হয় নর্মালি অর্থাৎ স্বাভাবিকভাবে, কিন্তু ইন দিস কেস অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখি, এই অঙ্কের ক্ষেত্রে আমরা নেট চার্জ অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম আমরা কত পাচ্ছি দেখি, নেট চার্জ অফ অ্যান হাইড্রোজেন অ্যাটম। দেখো একটা ইলেকট্রনের চার্জ যেটা দেওয়া রয়েছে -e আর একটা প্রোটনের চার্জ যেটা দেওয়া রয়েছে কত, e প্লাস ডেল্টা i, ব্যাস। তাহলে এইটা আমাদের টোটাল চার্জ, তাহলে আমরা ফাইনালি কত পাচ্ছি দেখি, e প্লাস ডেল্টা i। তাহলে এক্ষেত্রে আমাদের নেট চার্জ হচ্ছে কত, ডেল্টা ই পরিমাণ, তাহলে এই ক্ষেত্রে নেট চার্জ হচ্ছে ডেল্টা ই পরিমাণ। তাহলে এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাটম থাকে তাহলে এর চার্জ কত, ডেল্টা ই পরিমাণ। আচ্ছা আবার এখানে যদি একটা হাইড্রোজেন অ্যাটম থাকে তাহলে চার্জের নিরিখে এরও চার্জ ডেল্টা ই পরিমাণ, তাই তো। এবার যেহেতু এটা হাইড্রোজেন অ্যাটম তাহলে এর মাস আমরা বলতে পারি mh, মাস অফ হাইড্রোজেন, ঠিক আছে, মাস অফ হাইড্রোজেন, এটা মাস হলো mh। তাহলে দেখো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অতএব ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কত দেখি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স F
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমি মনে করছি এফ আর। তাহলে এফ আর ইকুয়াল টু কত দেখা যাক, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে 1/4πε0 ইন্টু Q1 Q2, তার মানে কত ডেল্টা ই এর স্কোয়ার বাই এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরেছিলাম ডি, তাহলে ডি স্কোয়ার। তাহলে এটা পাওয়া গেল আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবার দেখো অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স কিসের মধ্যে কাজ করে, চার্জের মধ্যে? একদমই না, ভরের মধ্যে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স দুটো ভরের মধ্যে কাজ করে। তাহলে দুটো ভরের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা আমরা হচ্ছে এফ জি। তাহলে হিয়ার এফ জি ইজ ইকুয়াল টু কত পাবো দেখি, এফ জি ইজ ইকুয়াল টু আমরা পাবো কত, জি ইন্টু এম ওয়ান এম টু, তার মানে কি এক্ষেত্রে এম এইচ ইন্টু এম এইচ, তাহলে এম এইচ স্কোয়ার অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের যে মাস সেই মাসের বর্গ বাই এদের মধ্যে যে সেপারেশন তার স্কোয়ার পেয়ে গেলাম। এবার given that কি দেওয়া রয়েছে দেখো, দেওয়া রয়েছে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স, তার মানে ইফ দ্য net of electrostatic and gravitational force between two hydrogen atoms placed at a distance d apart is 0, তাহলে দেখো নেট গ্র্যাভিটেশনাল আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কত, 0। তার মানে আমরা কি বলতে পারি যে হিয়ার এফ আর মাইনাস এফ জি ইজ ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি, বা এফ জি মাইনাস এফ আর ইজ ইকুয়াল টু 0 বলতে পারি। তার মানে এক কথায় আমরা বলতে পারি হিয়ার এফ আর ইজ ইকুয়াল টু এফ জি, তাই তো? তাহলে এটা কিন্তু আমাদের গিভেন কন্ডিশন, তাই না? তাহলে এখন এফ আর আর এফ জির ভ্যালু তো আমরা নির্ণয় করে ফেলেছি, তাহলে সুতরাং হেন্স আমরা কি বলতে পারি, হেন্স আমরা বলতে পারি এফ আর ইকুয়াল টু এফ আর ইকুয়াল টু এফ জি, তাহলে হেন্স এফ আর ইজ ইকুয়াল টু এফ জি। তার মানে এফ আর ইকুয়াল টু কত, 1/4πε0 ইন্টু ডেল্টা ই এর হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার। আর এখানে কত পাবো, এফ জির ভ্যালু কত দেখো, জি ইন্টু এম এইচ এর হোল স্কোয়ার বাই ডি স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম, তাই তো? তাহলে ফাইনালি এখান থেকে তুমি কি লিখতে পারবে বলো তো, ফাইনালি তুমি এখান থেকে লিখতে পারবে, দেখো এখান থেকে তুমি কি লিখতে পারবে, দেখো ফাইনালি এখান থেকে তুমি লিখতে পারলে, আচ্ছা সরাসরি আমরা ডেল্টা ই এর স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি দেখো, আচ্ছা উভয় পক্ষ থেকে ডি স্কোয়ার আমি আউট করে দিলাম, ঠিক আছে? তাহলে উভয় পক্ষ থেকে ডি স্কোয়ার আউট করে দিলাম, দিলে সরাসরি ডেল্টা ই এর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, এই যে 1/4πε0টা নিচে চলে যাবে, তার মানে জির ভ্যালু আমরা একেবারে মান বসিয়ে দিচ্ছি, জির ভ্যালু কত 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার, আমাদের জির ভ্যালু বসাতে হচ্ছে, তাহলে -11 ইন্টু এম এইচ ইন্টু এম এইচ, তাই না? তাহলে এম এইচ হাইড্রোজেন অ্যাটমের মাস কত দেওয়া রয়েছে, এই যে এম এইচ ইকুয়াল টু তাহলে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার -27 তার হোল স্কোয়ার, তাহলে এটার হোল স্কোয়ার লিখলাম, বাই আমরা কত লিখবো, বাই এই যে 1/4πε0টা নিচে বসিয়ে দেবো, তাহলে 1/4πε0 মানে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এসআই পদ্ধতিতে আমরা দেখেছি। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, দেখো আমি মুখস্থ বসিয়ে দিচ্ছি,
ঠিক আছে, তার কারণ আমার মুখস্থ বসালে হবে, আমি তোমাদের শেখাচ্ছি বলে, কিন্তু তোমার তো আর মুখস্থ বসালে হবে না, তোমার ক্যালকুলেশনটা কিন্তু করে প্র্যাকটিস করে তারপরে নির্ণয় করে তুমি ক্যালকুলেশনটা বার করো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 1/437 মানে 1.437 ইন্টু 10⁻⁻37 কুলম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ডেল্টা ইর ভ্যালু পেলাম কত, 1.437 ইন্টু 10⁻⁻37 কুলম। এবার অপশানগুলো আমাদের কি দেওয়া ছিল, অপশানগুলো আমাদের দেওয়া ছিল, আবার সেই অপশান লিখতে ভুল করে ফেলেছি। অপশানগুলো আমাদের দেওয়া ছিল হিয়ার অপশান এ ইজ ইকুয়াল টু 10⁻⁻20 কুলম দেওয়া ছিল। অপশান বি আমাদের দেওয়া ছিল 10⁻⁻23 কুলম। আচ্ছা, অপশন সি তে আমাদের দেওয়া ছিল 10⁻⁻37 কুলম। আচ্ছা, অপশন ডি তে আমাদের দেওয়া ছিল 10⁻⁻47 কুলম। অঙ্কটা লিখে তার নিচে অপশানগুলো অবশ্যই লিখে রাখবে, তার কারণ তোমরা এর পরে অঙ্ক প্র্যাকটিস করতে করতে একটা সময় পরে দেখতে পাবে যে অঙ্ক অপশান এলিমিনেশন করেই অনেকটা অঙ্কের উত্তর দিয়ে ফেলা যায়। তো যাই হোক, আর তাছাড়াও অঙ্কটা করে তুমি দেখালো ভুল করলে এর মধ্যে কোনো না কোনো একটা উত্তর পাবে, অঙ্কগুলো সেই রকমভাবেই রেডি করা থাকে। যাই হোক, যাতে তোমার প্রকৃত নলেজটা জাজ করা সম্ভব হয়। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা খুব একটা জটিল হয়তো নয়, কিন্তু অঙ্কটা পড়তে তুমি ভুল করবে, পরীক্ষার সময় উত্তর দিয়ে আসাটা খুব কঠিন হয়ে যাবে এই ধরনের অঙ্কে। তাহলে কনসেপ্টটা বোঝা খুব জরুরি, সেই জন্য আলাদা আলাদা করে স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝালাম। ভিডিও পজ করে করে ভালোভাবে শুনে শুনে অঙ্কটা রেডি করো, লিখে ফেলো, তারপরে আমি পরের অঙ্কটা আবার বলছি, লিখে ফেলো। চলো 4 নম্বর প্রশ্নে পৌঁছালাম। 4 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং খুব খটোমটো একটা প্রশ্ন বলা যায়, কিন্তু খুব ইজিলি এটা তোমরা বুঝতে পারবে। ভেক্টরের আইডিয়া তোমাদের নিশ্চয়ই এতদিনে হয়ে গেছে। তো চলো, টু আইডেন্টিক্যাল চার্জ স্ফিয়ার সাসপেন্ডেড ফ্রম এ কমন পয়েন্ট বাই টু মাসলেস স্ট্রিং অফ লেন্থ এল। তাহলে দুটো আইডেন্টিক্যাল অর্থাৎ একই রকমের চার্জড স্ফিয়ার যদি পরস্পর একই চার্জ দিয়ে ঝুলিয়ে রেখে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে তারা কি করবে, পরস্পর রিপালস করে পরস্পরকে দূরে সরিয়ে দেবে। তাহলে রিপালশনের কারণে তারা ধরে নিলাম এরকম দূরত্বে গিয়ে অবস্থান করলো, তাহলে একে অপরের মধ্যে এরা কি করেছে, রিপালশনের ফলে এরা এই দূরত্ব গিয়ে দাঁড়িয়ে গেছে, ধরে নিলাম। আচ্ছা, তাহলে এটা হলো সুতোর লেন্থ কত বলে দিয়েছিল, এল, তাই তো? হ্যাঁ, স্ট্রিং অফ লেন্থ এল। আচ্ছা, স্ট্রিং অফ লেন্থ আর ইনিশিয়ালি অ্যাট এ ডিস্টেন্স ডি। তাহলে এই চার্জ দুটো কত দূরত্বে রয়েছে, ইনিশিয়ালি এরা রয়েছে অ্যাট এ ডিস্টেন্স ডি। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত ধরে নেবো আমরা, ডি ধরে নেব। আচ্ছা, ইনিশিয়াল ডিস্টেন্সটা ডি না দিয়ে যদি আমরা ইনিশিয়াল ডিস্টেন্সটা এক্স দিই, ইনিশিয়াল ডিস্টেন্সটা কত রয়েছে, then v varies as a function of the distance x between the spheres. আচ্ছা, মনে হচ্ছে একটা প্রবলেম রয়েছে। দেখো, at a distance, আচ্ছা না ঠিক আছে, ইনিশিয়াল ডিস্টেন্সটা ওদের মধ্যে কত রাখা হয়েছিল, ডি রাখা হয়েছিল। আচ্ছা, ধরে নিলাম যেখানে ডিটা লেন্থের তুলনায় অনেকটা কম ছিল। আচ্ছা, এবার কি হলো, দ্য চার্জ বিগিন টু লিক। প্রথমে ধরে নিই এটাতে চার্জ ছিল কত পরিমাণ, ধরে নিলাম প্লাস কিউ পরিমাণ, এটাতেও চার্জ ছিল ধরে নিলাম প্লাস কিউ পরিমাণ। তাহলে যেহেতু ইকুয়াল চার্জ ছিল, তাহলে সেই চার্জ দুটো পরস্পর রিপিল করবে, অর্থাৎ পরস্পরকে দূরে সরানোর চেষ্টা করবে। তাহলে এই দিকে একটা রিপালসিভ ফোর্স অনুভূত হবে, কার কারণে, এই চার্জটার কারণে। আবার
এই চার্জটার কারণে ও একটা রিপিল অর্থাৎ রিপালসিভ ফোর্স অনুভব করবে কোন দিক বরাবর, এই দিক বরাবর। বোঝা গেল? এবার দেখো এই যে স্ফিয়ারটা রয়েছে, যে স্ফিয়ারটা আছে, সেই স্ফিয়ারটার নিচের দিকে ফোর্স কত কাজ করবে বলতো? স্ফিয়ারের মাস ইন্টু জি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এখন এই দিক বরাবর যে রিপালসিভ ফোর্স, সেটা তো কুলম্বিক ফোর্স, সেটা কত? 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2, তার মানে এটা দুটোই কিউ রয়েছে, তাহলে কিউ স্কোয়ার বাই এদের মধ্যবর্তী যে সেপারেশন, তাহলে ধরে নিই প্রাইমারিলি এদের মধ্যে সেপারেশনটা আমরা ধরে নিলাম, কোনো একটা মুহূর্তে এদের মধ্যে সেপারেশনটা আমি ধরে নিলাম এক্স। ঠিক আছে, ধরে নিলাম সেপারেশনটা কত? এক্স। আচ্ছা, তাহলে এটা যদি আমরা মিডিল মনে করি, এটা যদি আমরা মাঝখান মনে করে থাকি, তাহলে দেখো তো এইটুকু দূরত্ব কত হবে বলো তো? এইটুকু দূরত্ব হবে x/2 কিন্তু। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা x ধরেছি, তাহলে এখানে আমরা দূরত্বের নিরিখে এখানে আমরা কি লিখে দিতে পারি? x² লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের ফোর্স। এবার তুমি একটা জিনিস খেয়াল করো যে এক্ষেত্রে আমরা এখান থেকে ভেক্টোরিয়ালি এটাকে বিবর্ধিত করি এখান থেকে এটা, আর এখান থেকে এটা করলাম। আচ্ছা, এবার দেখো ধরে নিলাম এই কোণটা আমাদের থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি না যে ও কোণটা যদি থিটা হয়ে থাকে তাহলে এটাও তো অনুরূপ কোণ, তাহলে এটাও তো আমাদের থিটা হতে পারে, তাই না? তাহলে এটাও আমাদের থিটা কোণ হতে পারে। সিমিলারলি আমরা চাইলে এটাও থিটা বলতে পারি। আচ্ছা, বলতে পারি। এবার এখানে, আচ্ছা জিটা মুছে গেল, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এই কমন পয়েন্ট থেকে এদেরকে সাসপেন্ড করে রাখা হয়েছিল। এবার কি বলছে? দ্য চার্জেস বিগিন টু লিক ফ্রম বোথ দ্য স্পিয়ার। তাহলে দুটো স্ফিয়ার থেকে কি করছে? আধান লিক করছে। তার মানে ধরে নাও আধান পরিবেশে কোথাও মিশে যাচ্ছে, মিশে হারিয়ে যাচ্ছে। তার মানে ওদের দুইজনের আধান ধীরে ধীরে কি হচ্ছে? কমছে না? তাহলে ধীরে ধীরে আধান যদি কমে যায়, তাহলে কুলম্বের সূত্রে আমরা কি দেখেছিলাম? যে দুটি আধানের মধ্যবর্তী বল আধানদ্বয়ের মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে আধান দুটোর মান যদি ক্রমশ কমে যায়, তাহলে ওদের গুণফলও কমে যাবে, তাহলে ওদের মধ্যে ফোর্সটাও কমতে থাকবে। এখন ওদের মধ্যে ফোর্সটা কি ছিল? রিপালসিভ ফোর্স। তাহলে সেই রিপালসিভ ফোর্স কমতে থাকলে ওরা ধীরে ধীরে কি থাকবে? কাছে এগোতে থাকবে না। তার মানে আমরা বলতে পারি যে তাহলে চার্জগুলো অ্যাপ্রোচেস টু ইচ আদার, তার মানে চার্জগুলো নিজেদের কাছে আসতে শুরু করবে, অর্থাৎ চার্জগুলো এখন কি হয়ে যাবে? চলমান হয়ে যাবে, তাই নয় কি? এবার দেখো এখান থেকে এই যে ডায়াগ্রামটা আমরা পেলাম, এখান থেকে এই যে থিটাটা আমরা পেয়েছি, সেই থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো তো? দেখো ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি ওখান থেকে? ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভেক্টর ডায়াগ্রাম মোতাবেক আমরা কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে এক্ষেত্রে লম্ব কোণটা থিটার অপোজিটে যেটা থাকবে সেটা আমাদের লম্ব। তাহলে এই যেটা কাজ করছে সেটা তো আসলে এটার সঙ্গে সমান্তরাল, তাহলে এটা আসলে ফোর্স এফ। তাহলে এটা হলো এফ বাই, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের এইভাবেই করতে হয়, এটা মাথায় রাখবে। এই টেকনিকটা শিখে যাবে, এরপরে এই টাইপের আমি আর একটা অঙ্ক দেবো, এই টাইপের অঙ্ক সব এইভাবেই আমাদের করতে হয়। আচ্ছা, তাহলে লম্ব বাই আমাদের কি করতে হবে? ভূমি করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি করি। তাহলে ভূমি কোনটা? ভূমি হবে 90 ডিগ্রির উল্টো দিকে অতিভুজ থাকে, তাহলে ভূমি হবে আমাদের এইটা। তাহলে এই দিক বরাবর আমাদের, এই দিক বরাবর যে ভেক্টরটা রয়েছে তার মান কত? ম্যাগনিটিউড কত? mg। তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু পেলাম এখান থেকে কত? f/mg। তাহলে এটা হলো আমাদের ট্যান থিটার ভ্যালু। ঠিক আছে, এবার
এই যে ডায়াগ্রামটা রয়েছে, আচ্ছা তুমি চাইলে একটা নামও দিতে পারো। এটার নাম দিলাম ধরো আমি এ, এটা এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম সি ডি, এটার নাম দিলাম ও, এ বি সি ডি, এটার নাম দিলাম ধরো জি, এইচ দিলাম। তাহলে দেখো ফ্রম ট্রায়াঙ্গেল নাও ফ্রম ট্রায়াঙ্গেল ও এ এইচ, এর থেকে কি লেখা যায় বলতো? ও এ এইচ থেকে আবার ট্যান থিটা ইকুয়াল টু কত লিখতে পারা যায় দেখা যাক। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে লম্ব কত? লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কোনটা? থিটার অপোজিটে যেটা থাকে, তাহলে লম্ব হচ্ছে এক্স বাই টু, আচ্ছা, বাই অতিভুজ, তাহলে অতিভুজ কত? লম্ব বাই অতিভুজ, সরি লম্ব বাই ভূমি, সরি তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে ভূমি কত? ভূমি হলো এখানে ও এইচ। তা দেখো এই ও এইচ এর ভ্যালু তাহলে কত হবে? এই ও এইচ এর ভ্যালু দেখো আমরা এইটুকু অংশ জানি কত? এক্স বাই টু, আর এটা কত? এল। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এর ভ্যালুটা আমরা কত পাবো? রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এক্স বাই টু এর হোল স্কোয়ার, তাই না কি? তাহলে এখান থেকে সরাসরি আমরা লিখে দিই রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তাহলে এটা আমরা লিখতে পারলাম। তাহলে এটা আমরা বলতে পারি ইকুয়েশন 1, আর এটা আমাদের বলতে পারি ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 এর বাম পক্ষ সমান হয়ে গেল, তাহলে আমরা ডান পক্ষ সমান লিখতে পারবো নাও। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2, তাহলে ইকুয়েশন 1 and 2 থেকে আমরা কি লিখতে পারি? ইকুয়েশন 1 and 2 থেকে আমরা লিখতে পারি এফ বাই এম জি ইজ ইকুয়াল টু এক্স বাই টু বাই রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তাহলে এটা আমরা লিখতে পারি, তাই নয় কি? তাহলে এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এবার দেখো যেহেতু এখানে আমাদের একটা কথা বলা ছিল যে এল ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স, তাহলে এল ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান এক্স, যেহেতু এল এক্স ইজ ভেরি ভেরি লেস দ্যান কত? এল, এটা আমাদের বলা ছিল। আচ্ছা, প্রাইমারি সেপারেশন যেটা আমাদের বলা রয়েছে সেটা কিন্তু আমরা এখানে ডিস্টেন্সটা এক্স করে নিয়েছি, তার কারণ এই অঙ্ক একটুখানি স্টেটমেন্টে ত্রুটি রয়েছে, এখানে উত্তরটা এক্স এ চেয়েছে কিন্তু এখানে ডি তে দেওয়া রয়েছে, ঠিক আছে? সেই জন্য আমরা ওটা চেঞ্জ করে এক্স করে দিয়েছি। আচ্ছা, তাহলে যেহেতু এক্স ইজ ভেরি ভেরি লেস দ্যান এল, তাহলে এল এর থেকে এক্স বাদ দিলে এল এর কিছু যাবে আসবে না, সেই কারণের জন্য এই ইকুয়েশনটা রেডিউসড ফর্ম কেমন হবে বলো তো? এফ বাই এম জি ইজ ইকুয়াল টু কত হবে? এক্স বাই টু, যেমন ছিল তেমন লিখলাম 2, আর এর থেকে বেরোবে কত দেখো? এল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4। তাই এক্স তো এল এর থেকে ভীষণ ছোট, তাহলে এক্স স্কোয়ার বাই 4 আরো ছোট হয়ে যাবে। তাহলে এল স্কোয়ার থেকে ভীষণ ছোট কোয়ান্টিটি কিছু বাদ দিলে এল স্কোয়ার থেকে 0 বাদ দেওয়ার সমান, তার মানে কি এল স্কোয়ারই থাকবে, তার আবার রুট রয়েছে, তাহলে বেরিয়ে আসবে কত? এল বেরিয়ে আসবে। তাহলে ফাইনালি আমরা পেলাম এখান থেকে এফ বাই এম জি which is equal to কি? এক্স বাই 2l, এই ভ্যালুটা আমরা এখান থেকে পেলাম, ঠিক আছে?
তাই তো? এইবার আমরা এফ এর ভ্যালুটা বসিয়ে দিই, ঠিক আছে? তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা একটু এগিয়ে নিয়ে যাই। নাও হিয়ার এফ ইজ ইকুয়াল টু কত দেখি? এফ ইজ ইকুয়াল টু আমরা জানি কি 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আমরা জানি। বাই কি রয়েছে? বাই কিন্তু mg রয়েছে, ঠিক আছে? তাহলে ইন্টু 1/mg করে দিই, তাহলে সেটা ইকুয়াল টু আমাদের x/12 হয়েছে। তাহলে এখান থেকে সরাসরি আমরা কি বলতে পারি দেখে নিই তো। দেখো এখানে কিন্তু একটা এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এক্স স্কোয়ারটা উপরে নিয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কিউ স্কোয়ার ইকুয়াল টু, অর্থাৎ কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি? দেখো কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি? আচ্ছা, যেগুলো নিচে রয়েছে সব উপরে নিয়ে চলে যায়। তাহলে এক্স কিউব লিখলাম, mg উপরে নিয়ে গেলাম, ঠিক আছে? 2l নিচে থাকলো ইন্টু 1/4πε0 এখানে নিয়ে চলে আসলাম, তাই তো? তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু mg উপরে চলে গেল, এক্সটা এক্স কিউব হয়ে গেল, এদিকে 2l যেমন ছিল তেমন আছে, আর 1/4πε0টা নিচে চলে গেছে। আচ্ছা, তাহলে এইটা আমাদের পাওয়া গেল নতুন ভ্যালু। এখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ দেখো তো রিলেশনটায়। দেখো এখান থেকে তুমি লিখতে পারবে অতএব কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব। তাহলে এখান থেকে তুমি লিখতে পাচ্ছ কি কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব, তাই নয় কি? তার কারণ এই যে রাশিটা তুমি দেখতে পাচ্ছ এখানে, এই রাশিটা সবই কিন্তু ধ্রুবক রাশি। তার কারণ এম ধ্রুবক, এল ধ্রুবক, এল তো লেন্থ, আর এই যে 1/4πε0 সেটাও ধ্রুবক, তাই তো? তাহলে এইবার এই যে রিলেশনটা আমরা পেলাম হিয়ার নাও, তাহলে আমরা কি পেলাম? দেখো আমরা পেলাম কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব। তাহলে এবার এখান থেকে আমরা যদি কিউ ইকুয়াল টু বার করতে, মানে কিউ ইজ প্রপোর্শনাল টু লিখি, তাহলে সেটা কত লিখতে পারবো? কিউ ইজ প্রপোর্শনাল টু x⁴/3/2 লিখতে পারবো না, তাই তো? আচ্ছা, এবার উভয় পক্ষে আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে ডিকিউ ডিটি কি পাবো? ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু, আমরা পেয়ে যাব ডিডিটি অফ x⁴/2, তাই তো? তাহলে সেটা আমরা কি লিখতে পারি? অর্থাৎ ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু 3/2টা সামনে এলো, তাই তো? x⁴3/2 -1 হলো, তাই তো? তাহলে 3/2 -1 হলো। তাহলে এখান থেকে আমরা তার আগে দেখো এখানে আমাদের কি রয়েছে? dx dt করেছি উভয় পক্ষে, তাহলে এখানে dt দিয়ে এর ডেরিভেটিভ করা যায় না, সেই কারণের জন্য আমরা এক লাইন এখানে একটু লিখে দিই এক্সট্রা করে। দেখো dq dt ইজ প্রপোর্শনাল টু, এটা চেন রুল অনুসারে আমরা যদি এরকম করে দিই d dx অফ x⁴3/2 ইন্টু, দেখো এই ডিএক্সটা আমি উপরে লিখে দিলাম আর এই ডিটিটা নিচে লিখে দিলাম। তাহলে পরের লাইনে আমরা কি লিখলাম? দেখো 3/2 সামনে বেরিয়ে এলো, x⁴3/2 -1 ইন্টু এই যে রাশিটা হলো সেটা ডিএক্স ডিটি, তার মানে সেটা কিন্তু ভেলোসিটি। তাহলে আমাদের ভেলোসিটির টার্ম কিন্তু এখান থেকে চলে এলো, তাহলে ভেলোসিটির টার্ম চলে এলো, ঠিক আছে? তাহলে ফাইনালি এই ইকুয়েশন থেকে এটা আমরা কি লিখতে পারি? অতএব আমরা লিখতে পারি v ইজ প্রপোর্শনাল টু, এখান থেকে সরাসরি আমরা লিখতে পারি কি? অতএব v ইজ প্রপোর্শনাল টু, আচ্ছা তার আগে আমরা আরেকটুখানি এটা করে নিই। অতএব পরের লাইনে আমরা ডিকিউ ডিটি
ইজ প্রপোর্শনাল টু লিখতে পারবো কত এক্স টু দি পাওয়ার ইজ প্রপোর্শনাল টু কত এক্স টু দি পাওয়ার হাফ। দেখো 3/2 রয়েছে -1, তাহলে 3/2 মানে কত 1.5, -1 হয়ে যাচ্ছে, তাহলে মাথায় থাকছে 0.5, 0.5 মানে হাফ, তাহলে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু ভি, এটা হয়ে গেল, তাই তো। তাহলে এই এক্সটা এই দিকে এসে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার -হাফ, তাই তো। তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার -হাফ, যেটা আমাদের আনসার হবে, যেটা আমাদের আনসার হবে, ঠিক আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমরা করলে, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তাহলে বলো, আমি আবার একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো অঙ্কটা কি ছিল, যে দুটো আইডেন্টিক্যাল চার্জড স্ফিয়ার রয়েছে যাদের এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এল দৈর্ঘ্যের সুতোর সাহায্যে যখনই ঝুলিয়ে দেওয়া হবে এবং দুটোতে সেম চার্জ থাকবে, দুজন পরস্পরকে রিপিল করবে। তাহলে দুজন পরস্পরকে রিপিল করে ধরে নিলাম এক্স দূরত্বের ব্যবধানে আছে, যেটা অঙ্কে একটুখানি প্রবলেম করে ডি লেখা ছিল প্রাইমারিলি ডিস্টেন্সটা, কিন্তু সেটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে ধরে নিলাম প্রাইমারিলি ওটা এক্স ডিস্টেন্সে আছে। তাহলে এক্স ডিস্টেন্সে যদি ওরা থেকে থাকে প্রাইমারিলি, তারপরে কি হচ্ছে, ওর থেকে চার্জ কনস্ট্যান্ট রেটে বেরিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে চার্জ, ওরা কনস্ট্যান্ট রেটে রিলিজ করে দিচ্ছে, অর্থাৎ সমানুপাতিক হারে, নির্দিষ্ট সমানুপাতিক হারে চার্জ কিন্তু ছেড়ে দিচ্ছে। তাহলে চার্জ যখন ছেড়ে দিচ্ছে তখন কি হচ্ছে, কুলম্বের ফর্মুলা অনুসারে তাদের মধ্যবর্তী ফোর্স কি হবে, কমতে থাকবে। তাহলে তাদের মধ্যবর্তী ফোর্স কি করছিল, পরস্পরকে দূরে সরানোর চেষ্টা করেছিল, ঠেলে রেখেছিল দুদিকে। তাহলে তারা এবার কি হবে, আস্তে আস্তে কাছে আসা শুরু করবে, পরস্পর কাছে আসতে শুরু করবে। তাহলে যখন সে কাছে আসতে শুরু করবে, তাহলে তাদের একটা অ্যাপ্রোচিং ভেলোসিটি থাকবে, তারা একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে একে অপরের কাছে আসতে থাকবে। তাহলে সেই নির্দিষ্ট গতিবেগটা কত, এটাই আমরা জানতে চাই, এটা আমাদের উদ্দেশ্য। তাহলে সেই নির্দিষ্ট গতিবেগটা আমরা বার করতে চাই। তো এই ধরনের প্রবলেমে আমাদের ভেক্টরের হেল্প নিতে হয়। কি করতে হয়, দেখো দুটো চার্জ পরস্পরকে রিপিল করছে আমরা বলেছি, তাহলে চার্জ যদি পরস্পরকে রিপিল করে, তাহলে এই দিক বরাবর ধরে নিই যে এই যে চার্জ রয়েছে জি, সে এ কে কি করছে, এই দিক বরাবর এফ বল দ্বারা ঠেলছে, যে এফ বলের মান কত 1/4πε0 আধান দ্বয়ের গুণফল বাই তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গ, ব্যাস মিটে গেল। তাহলে এদের মধ্যে ফোর্স আমরা নির্ণয় করে ফেললাম। এবার দেখো এখানে এই যে স্ফিয়ারটা রয়েছে, স্ফেরিক্যাল যে আমরা শেপটা নিয়েছিলাম, আধানটা নিয়েছিলাম, যে আধানটা একটা স্ফিয়ার বা গোলকের মধ্যে ছিল, সেই গোলকের ভর ধরলাম এম। তাহলে এমজিটা কি হবে, নিচের দিকে কাজ করবে, অর্থাৎ গোলকের যে ওজন সেটা নিচের দিকে কাজ করবে। আবার এই দিক বরাবর একটা ফোর্স এফ কাজ করবে, যেটা রিপালসিভ ফোর্স, কুলম্বিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ কাজ করছে এদিকে, আর এদিক বরাবর এমজি কাজ করছে, ঠিক আছে। এবার সেটা নিয়ে আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকলাম। এই যে ভেক্টর ডায়াগ্রামটা আমরা আঁকলাম, সেখানে এই যে অ্যাঙ্গেলটা থিটা ধরার কারণে আমরা এই অ্যাঙ্গেলটা অনুরূপ কোণ হিসেবে থিটাই পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি, লম্ব বাই ভূমি নেব। তাহলে লম্ব বলতে কোন ভেক্টরের ভ্যালুটা আমাদের নিতে হবে, লম্ব মানে আমাদের কোন ভেক্টরের ভ্যালুটা নিতে হবে, থিটার অপোজিটে যেটা রয়েছে, তাহলে এই ভেক্টরটার ভ্যালু। তাহলে এই ভেক্টরটা বলতে আমরা কি ভেক্টর বোঝাচ্ছি, ফোর্স ভেক্টর। তাহলে ফোর্স ভেক্টরের মান দেখো, ভেক্টর বর্জিত মান এফ, সেটাকে আমরা গ্রহণ করেছি। আর ভূমি কোনটা, ভূমি হলো এইটা এসি। তাহলে সেক্ষেত্রে এসিটা আমরা কোন ভেক্টর দ্বারা ডিনোট করেছিলাম, ফোর্স ভেক্টর, মানে ওজন নিচের দিকে, তাহলে ওজনের মান এমজি, তাহলে এখানে এমজি নিলাম। তারপরে এই যে ত্রিভুজটা তৈরি হলো, সেই ত্রিভুজটার থেকে ও এ এইচ, এই ত্রিভুজটার থেকে আমরা আবার ট্যান থিটার একটা ভ্যালু পেলাম এটা। তারপর সেই দুটোকে আমরা ইকুয়েট করে দিলাম। ইকুয়েট করার পরে একটা মজার সম্পর্ক আমরা পেয়ে গেলাম, যে কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব। তাহলে কিউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স কিউব, এই সম্পর্কটা যখন পেয়ে গেলাম, তখন কিউ ইজ প্রপোর্শনাল টু কত হবে, 3/2 হবে। তারপর আমরা কি করলাম, বুদ্ধি করে, যেহেতু এদিকে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বলে যে রাশিটা এক্স, সেই এক্সটা রয়েছে, সরণ বোঝাচ্ছে যেটা, তাহলে
যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা একটা ভেলোসিটির অস্তিত্ব আনতে পারবো, সেই জন্য আমরা দুদিকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। কিন্তু সমস্যা আমাদের এখানেই হয়ে গেল, এটা যেহেতু এক্স, এটাকে টাইমের রেসপেক্টে যখন আমরা ডেরিভেটিভ করছি তখন টাইম ডিডিটি নামক অপারেটরের সাহায্যে এক্স এর তো অপারেশন করা যায় না, সেই কারণের জন্য আমরা ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 3/2 নিয়েছি। এই ডিএক্স নতুন করে আমদানি করেছি বলে উপরেও এই ডিএক্সটা, এই যে ডিএক্সটা এনে যে পাপটা করলাম তার প্রায়শ্চিত্ত স্বরূপ উপরে একটা ডিএক্স আমরা গুণ করে দিলাম, আর নিচে ডিটি তো আমরা ওপাশে নিয়েছি বলে এপাশেও নিতে হবে, তাই নিলাম। তাহলে এই যে রাশিটা পাওয়া গেল সেটা হয়ে গেল ডিএক্স ডিটি, যে ডিএক্স ডিটির ভ্যালুটাই তো ভি, সেটা আমরা বসে গেল। আর এটা নর্মালি যেমন আমাদের ক্যালকুলেশন তেমন আমরা করলাম। তাহলে ফাইনালি ডিকিউ ডিটি ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ভি, এটা আমরা পেলাম। তারপরে ভি ইজ প্রপোর্শনাল টু, এদিকে এটা চলে আসলে কি হবে, ডিকিউ ডিটি ডট কি হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা আমরা পাবো। এখন ডিকিউ ডিটি মানে কি, কারেন্ট। তাহলে যেটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি এখানে হবে ডিকিউ ডিটি, তার মানে আমরা বলতে পারবো ভেলোসিটি ভি ইজ প্রপোর্শনাল টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এই টাইপের আর একটা প্রবলেম আমি নেক্সট আলোচনা করব। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক সম্বন্ধে আমরা আজকে জানলাম, যেটা 2016 সালে পড়েছিল। ঠিক আছে, তো ভালোভাবে অঙ্কটা বুঝেছো আশা করি। না বুঝে থাকলে ভিডিওটা বারবার দেখে রিভাইভ করে আবার বোঝার চেষ্টা করো এবং সুন্দরভাবে টুকে নোট আকারে লিখে ফেলো। তারপরে আমি আরেকটা দিচ্ছি। চলো এবার এই অঙ্কটা দেখো। 2 pith balls carrying equal charge are suspended from a common point। ঠিক এর আগের অঙ্কটার কনসেপ্ট এবার আমরা কিভাবে কাজে লাগাবো দেখো। তাহলে যেহেতু জানো তোমরা যে নিটে আমাদের মূল বিষয়টা হচ্ছে এনসিইআরটি যে বইটা রয়েছে সেটা খুব ভালোভাবে পড়া এবং তাতে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে প্রত্যেকটা অ্যানালাইজ করে করে তার থেকে যে প্রবলেম হতে পারে সেগুলো সমাধান করা। তো দেখো এই টপিকটা এনসিইআরটির পেজ নাম্বার 8 আছে, তো সেই রকম ভাবে আমরা সাজিয়ে সাজিয়ে অঙ্কগুলো দিয়েছি। এরপরে মানে এর আগে যে অঙ্কটা করেছো সেটার কনসেপ্ট এবার আমরা কিভাবে কাজে লাগাবো সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, 2 pith balls carrying equal charges are suspended from a common point by strings of equal length। তাহলে দুটো ইকুয়াল লেন্থের সুতো, সেই সুতো দিয়ে মনে করো যে দুটো বল যাদেরকে চার্জ দেওয়া রয়েছে সেরকম দুটো পিথ বল ঝোলানো রয়েছে। ক্লিয়ার? তাহলে এই দুটো পিথ বল প্রাইমারিলি এল লেন্থ, এইটারও লেন্থ নিশ্চয়ই এল। প্রাইমারিলি এরা ধরে নিলাম যে এদের মধ্যে যে সেপারেশনটা হয়েছে সেই সেপারেশনটা রয়েছে আর। তাহলে এরা আর দূরত্বের ব্যবধানে আছে, মিউচুয়ালি একে অপরের যে বিকর্ষণ বল সেই বিকর্ষণ বল এরা নিজেদের উপরে প্রয়োগ করছে এবং এরা কি করছে এখানে প্রাইমারিলি রয়েছে। ঠিক আছে, এবার দেখো বলা রয়েছে যে the equilibrium separation between them is R primarily. Now the strings are rigidly clamped at half of its heights। তার মানে এখন দেখো আগে ধরে নাও যে এই যে ডিস্টেন্সটা সেই ডিস্টেন্সটা y ছিল, আমি ধরে নিলাম। কিন্তু এখন বলা রয়েছে যে স্ট্রিংটাকে ক্ল্যাম্প করে দেওয়া হলো, অর্থাৎ দুটো স্ট্রিংকে দেখো একসঙ্গে এরকম ভাবে বেঁধে দেওয়া হলো কতটা উচ্চতায়, হাফ অফ ইটস হাইট। তাহলে এই যে হাইটটা ছিল সেই হাইটের হাফ কতটা বলো তো, হাফ হচ্ছে y/2। তাহলে এই y/2 অংশে ওদেরকে কি করা হয়েছে, ক্ল্যাম্প করা হয়েছে, অর্থাৎ বেঁধে দেওয়া হয়েছে। তাহলে এখন বলটা ধরো এখানে রয়েছে, এই বলটা এখানে রয়েছে। এখন এই যে হাইটটা হয়েছে সেই হাইটটা এখন কত হয়ে গেছে,
এখন হয়ে গেছে y/2। ঠিক আছে, তাহলে সেই সেম চার্জড বল বা পিত বল রয়েছে, এটা আমরা ধরে নিতে পারি। তাহলে এখন ওদের ইকুইলিব্রিয়াম সেপারেশন, নাও দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশন, সাপোজ দ্য ইকুইলিব্রিয়াম সেপারেশন ইজ r ড্যাশ, আমি ধরে নিলাম। নাও দ্য স্ট্রিংস আর রিজিডলি ক্র্যাম্পড at half of its height, the equilibrium separation between the balls now becomes, এখন এদের মধ্যে ইকুইলিব্রিয়াম সেপারেশনটা কতটা হবে সেটা আমাদের জানতে হবে। এই তো বলেছে। তাহলে প্রথমে প্রাইমারি কেসটা, প্রথমে যে কেসটা ছিল সেই কেসটাকে আমরা আগে ভালোভাবে অ্যানালাইজ করে দেখি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমাদের কত ছিল, আমি ধরে নিলাম থিটা ছিল। তাহলে এই দিক বরাবর দেখো, এই যে বলটা, সেই বলের উপরে এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে কত, mg, আর এই দিক বরাবর একটা ফোর্স কাজ করছে কত, f, তাই নয় কি? তাহলে এই দিক বরাবর ফোর্স কাজ করছে f। এবার দেখো একটা ভেক্টর ডায়াগ্রাম আঁকলাম, ঠিক আগের প্রবলেমটাই কিন্তু আমরা দেখছি, এক্স্যাক্টলি আগের প্রবলেমটা। ঠিক আছে, আচ্ছা এই এমজিটা আমি একটু এদিকে এগিয়ে লিখি, এমজি, আর এই দিক বরাবর যে ফোর্সটা কাজ করছিল। তাহলে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়ে থাকে তাহলে একদম বুঝতেই পারছো যে এটা অবশ্যই থিটা অ্যাঙ্গেল হবে, তাই তো? এবং এই যে সেপারেশনটা, এই সেপারেশনটা আমাদের কত হবে, r/2 হবে। তাহলে এই সেপারেশনটা আমাদের হবে r/2। তাহলে এখান থেকে আমরা দেখি যে tan থিটা ইকুয়াল টু কত লিখতে পারি, হিয়ার tan থিটা ইজ ইকুয়াল টু f/mg। সেটা কোনটা, এখান থেকে আমরা লিখতে পারি, এর আগের অঙ্কটা আশা করি দেখে এসছো, তাহলে এটা বুঝতে পারবে। তাহলে এখান থেকে এই যে আমরা নাম দিলাম, এটা পিত বল এ, এটা পিত বল বি, ও বিন্দু থেকে সাসপেন্ড করা ছিল, এটা সি বিন্দু ধরে নিলাম, এটা একটা বিন্দু ধরে নিলাম ডি, এটা একটা বিন্দু ধরে নিলাম ই, এটা ধরে নিলাম জি, এরকম ধরে নিলাম, ব্যাস। তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কত পেলাম, f/mg পেলাম। আবার একইভাবে ফ্রম ট্রায়াঙ্গেল AOC, তাহলে AOC ত্রিভুজ থেকে আমরা কি বার করতে পারবো বলো তো, এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু একইভাবে আমরা কি পাবো, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কোনটা, এখানে লম্ব কোনটা, থিটার অপোজিটে যেটা থাকে, তাহলে r/2 এটা আমাদের লম্ব, বাই ভূমি কোনটা বলো, ভূমি কোনটা, ভূমি আমাদের y। তাহলে ফাইনালি এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু আমরা পেলাম r/2y। তাহলে এখান থেকে আমরা পেলাম r/2y। তার মানে এখান থেকে এইবার এই দুটো ইকুয়েট করলে আমরা কি পাচ্ছি, হেন্স আমরা বলতে পারি r/2y ইজ ইকুয়াল টু f/mg, তাই তো? তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারলাম, ঠিক আছে? তাহলে f/mg এখান থেকে আমরা বলতে পারলাম। তাহলে এবার দেখো এখান থেকে আমরা এই সম্পর্কটা আর একটুখানি যদি ক্লিয়ারলি লিখি, আর এবং ওয়াই এর মধ্যে সম্পর্কটা আমরা এখান থেকে একটু জেনে নিই। দেখো এখান থেকে r/2y ইজ ইকুয়াল টু, এবার আমরা ফোর্সের জায়গায় কত লিখতে পারবো বলো তো, ফোর্সের জায়গায় 1/4πε0 ইন্টু q1 q2, তাহলে দুটো রাধানি কিউ ছিল, তাহলে কিউ বাই, এদের মধ্যে সেপারেশনটা আমরা কত নিয়েছিলাম, r² নিয়েছিলাম, তাহলে কিউ বাই r² ইন্টু 1/mg যেমন ছিল লিখে দিলাম, ব্যাস। তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে দেখি এই যে আরটা আমি এই সাইডে নিয়ে গেলে কি হলো, r³ হয়ে গেল, তাহলে r³। আচ্ছা, আর এই 2y পুরোপুরি আমি ওই সাইডে নিয়ে চলে যাই, তাহলে 2y আমি পুরোপুরি ওই সাইডে নিয়ে গেলে ও সাইডে কি কি ছিল দেখা যাক। ও সাইডে ছিল 4πε0, কিউ স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো, r² তো উঠে গেছে,
উঠে গেছে মানে এই পাশে গুণ হয়ে গেছে আর কিউ হয়ে গেছে সেই জন্য। আচ্ছা, তাহলে 2 আর এখানে হয়ে গেল y। এবার তাহলে আমরা বলতে পারবো যে আর কিউ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু y। তার কারণ এই যে কোয়ান্টিটিটা আমরা পেয়েছি সেটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ধ্রুবক রাশি, তাই নাকি? তাহলে আমরা আর কিউ ইজ প্রপোর্শনাল টু y এই একটা রিলেশন পেয়ে গেলাম। তাহলে y এবং আর এদের মধ্যে সম্পর্কটা আমরা এটা পেয়ে গেলাম, তাই তো? এখন ওই যে সম্পর্কটা পেয়েছি সেই সম্পর্কটা এখানে কাজে লাগাই। তাহলে হিয়ার উই ক্যান রাইট আর ড্যাশ কিউব ইজ প্রপোর্শনাল টু y। তাহলে y এখানে কত? এখানে y অর্থাৎ হাইট ইজ ইকুয়াল টু কত? y বাই 2। তাহলে হিয়ার y ইজ ইকুয়াল টু y বাই 2, তাই তো? তাহলে একদম সিম্পলি আমরা ঠিক আগের মতো করে আর ড্যাশ কিউ ইজ ইকুয়াল টু আমরা পেলাম y বাই 2। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, দেখ আমরা আর ড্যাশ কিউ বাই আর কিউ ইকুয়াল টু কত সেটা বার করে নিই। তাহলে বাই আর কিউ, তাহলে আর ড্যাশ কিউব মানে কত? প্রপোর্শনাল টু লিখি, y বাই 2 বাই আর কিউব কত? y, তাহলে বাই y, তাহলে আমরা লিখি 2y। তাহলে y চলে গেল y পক্ষ থেকে। তাহলে আমরা কি পেতে পারলাম? আর ড্যাশ কিউ ইজ প্রপোর্শনাল টু আর কিউ বাই 2 পেলাম। তাহলে আর ড্যাশ কিউ ইজ প্রপোর্শনাল টু আর কিউ বাই 2 পেলাম। তাহলে এখান থেকে আমরা সরাসরি 1/3 দিয়ে যদি আমরা উভয় পক্ষে এটা করি, দেখো আর ড্যাশ কিউব তো ছিল, সেটাকে আমি কি করলাম? উপরে 1/3 দিলাম এদিকে। তাহলে এদিকে কি হবে? আর কিউ টু দি পাওয়ার 1/3 হবে, 2 টু দি পাওয়ার 1/3 হবে, তাই তো? তাহলে পরের লাইনে এখান থেকে আমরা কি লিখতে পারবো? অর্থাৎ আর ড্যাশ ইজ প্রপোর্শনাল টু, এখানে 3টা উঠে যাবে, তাহলে আর বাই 2 টু দি পাওয়ার 1/3। তাহলে ফাইনালি আর ড্যাশ ইজ প্রপোর্শনাল টু আমরা কি লিখতে পারি? আর বাই 3√2। ব্যাস, তাহলে নিউ সেপারেশন ইজ প্রপোর্শনাল টু এই। তাহলে আমাদের নতুন সেপারেশন, সেই নতুন সেপারেশনটা ইকুইলিব্রিয়াম সেপারেশনটা, সেই সেপারেশনটা কত হবে? আমাদের উত্তর হবে কত? এই মোতাবেক আমাদের উত্তর হবে অপশন বি। তাহলে আমাদের উত্তর হলো অপশন বি। ঠিক আছে, দেখিনি অপশন বি কি না উত্তরটা। আমরা অপশন বি তো উত্তর ছিল নিশ্চয়ই। তাহলে 5 দাগে আমাদের উত্তর হলো অপশন বি। তাহলে ঠিক এক্স্যাক্টলি আগের অঙ্কটা যেমন ছিল এই অঙ্কটা একদম সেরকমই। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই এই ব্যাপারটা। এখন দেখো এই টপিক 1 ইলেকট্রোস্ট্যাটিক চার্জ অ্যান্ড কুলম্বস ল, এই যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়েই মূলত আমরা আলোচনা করছি এবং সেখান থেকে নিটে যা প্রশ্ন পড়ছে আমি সেইগুলো আলোচনা করছি। তো সম্ভবত এটা দুটো পার্টে আমি দেব। তো এই যে প্রশ্ন এত সময় পর্যন্ত দিলাম, আশা করি কোনোটা বুঝতে অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। আর সব থেকে বড় ব্যাপার, নিজে চেষ্টা করার পর না বুঝতে পারলে তারপর সলিউশন দেখে তারপর আবার বারবার রিভাইড করে দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো টুকে নাও তাড়াতাড়ি, তারপর দেখা হচ্ছে পরের পার্টটা নিয়ে। চলো টুকে নাও। চলো তাহলে এই কোশ্চেন দেখে নিই। 2 পজিটিভ আয়ন ইজ ক্যারিং এ চার্জ কিউ। দুটো পজিটিভ আয়ন রয়েছে, যে আয়ন দুটোর প্রত্যেকেই কতটা চার্জ ক্যারি করছে? কিউ পরিমাণ চার্জ ক্যারি করছে।
তাহলে দুটো পজিটিভ আয়ন নিলাম, যে আয়ন দুটো কতটা চার্জ ক্যারি করছে, কিউ পরিমাণ চার্জ ক্যারি করছে বলে ধরে নিলাম, and are separated by a distance d, এদের মধ্যে ডিসটেন্সটা d ধরে নিলাম। if F is the force of repulsion between the ion, তাহলে অ্যাকর্ডিং টু কুলম্বস ল আয়নগুলোর মধ্যে যে রিপালসিভ ফোর্স কাজ করবে সেটা কত, 1/4 পাই এপসাইলন নট ইনটু q1 q2 which is equal to q স্কয়ার বাই d স্কয়ার। তাহলে এটা হলো এদের মধ্যে ফোর্স। আচ্ছা, এখন বলছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস মিসিং ফ্রম ইচ আয়ন, তাহলে প্রত্যেকটা আয়ন থেকে কতটা ইলেকট্রন মিসিং হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা করেছে। তো দেখো, আমরা তো আধানের কোয়ান্টাইন অনুসারে আমরা কি বলতে পারবো যে এই যে কিউ চার্জ রয়েছে, সেই যে কিউ চার্জটা, সেই কিউ চার্জটা কতটা, কিউ চার্জ ইকুয়াল টু এন ই, তাই না কি? তার মানে কিউ চার্জ তৈরি হয়েছে কতটা, এন সংখ্যক ইলেকট্রন বা এন সংখ্যক প্রোটন দ্বারা। তাহলে হিয়ার দ্য চার্জ ইজ ইলেকট্রন, তাহলে ইলেকট্রন দ্বারা তৈরি হয়েছে এন সংখ্যক। তাহলে হিয়ার এন ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলতো, হিয়ার এন ইকুয়াল টু আমরা বলতে পারি, আচ্ছা দরকার নেই, কিউ স্কোয়ারের জায়গাটা আমরা, তাহলে দেখো কিউ ইকুয়াল টু আমরা জানি এন ই, তাহলে আমরা ফোর্সটা কত পাচ্ছিলাম, এখানে ফোর্সটা আমরা পাচ্ছিলাম কত, এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট, যেমন ছিল তেমন থেকে গেল, ইন্টু কিউ স্কোয়ারের জায়গায় তাহলে আমরা কি লিখতে পারবো, কিউ এর জায়গায় এন ই লিখতে পারবো, তাহলে এন স্কোয়ার ই স্কোয়ার বাই ডি স্কোয়ার, এটা হলো আমাদের ভ্যালু, তাই তো? তাহলে এই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা থেকেই আমরা এন স্কোয়ার ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো বলো তো, এন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, দেখো এফটা যেমন ছিল তেমন রেখে দিলাম, 1/4 পাই এপসাইলন নটটা উপরে নিয়ে চলে গেলাম, তাহলে 1/4 পাই এপসাইলন নট উপরে গেল, ডি স্কোয়ার উপরে গেল, তাহলে এফ ইন্টু ডি স্কোয়ার, এটা হলো বাই এন স্কোয়ারের সঙ্গে কি ছিল গুণ ফর্মে ই স্কোয়ার, তাহলে এটা নিচে এলো, ব্যাস। তাহলে এন ইকুয়াল টু কত পাবো, এন ইকুয়াল টু পাবো রুট ওভার অফ 4 পাই এপসাইলন নট এফ ডি স্কোয়ার বাই ই স্কোয়ার, হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এন ইজ ইকুয়াল টু আমরা পেলাম রুট ওভার অফ এই ভ্যালুটা। তাহলে এই যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমাদের কার সঙ্গে মিলে যাচ্ছে, এই ভ্যালুটা আমাদের মিলে যাচ্ছে অপশন সি এর সঙ্গে। তাহলে আমাদের উত্তর হবে অপশন সি, তাই তো? তাহলে আবার একবার অঙ্কটা পড়ে বলে দিই, টু পজিটিভ আয়ন ইজ ক্যারিং এ চার্জ কিউ, প্রত্যেকটা কিউ চার্জ ক্যারি করছে যারা ডি দূরত্বের ব্যবধানে রয়েছে। ইফ এফ ইজ দ্য ফোর্স অফ রিপালশন বিটুইন দ্য আয়ন, যদি এফটা তাদের মধ্যে রিপালশন হয়ে থাকে, তাহলে নাম্বার অফ ইলেকট্রন মিসিং ফ্রম ইচ আয়ন, তাহলে দেখো এই কিউ পরিমাণ চার্জ প্রডিউস করতে, তৈরি করতে যে ইলেকট্রন মিসিং ছিল সেই ইলেকট্রনের সংখ্যা আমাদের বার করতে বলেছিল। তাহলে আমরা আধানের কোয়ান্টায়নের হেল্প নিয়ে আমরা করে ফেলেছি এটা। তাহলে n ইজ ইকুয়াল টু আমরা এটা পেলাম, আমাদের উত্তর হবে অপশন সি। অঙ্কটা সহজ ছিল, আধানের কোয়ান্টাইন থেকে অঙ্ক ছিল, একদম বেসিক থেকে অঙ্কটা ছিল জাস্ট। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে, টুকে নাও, তারপর নেক্সট বলছি। চলো তাহলে এখানে কি দেওয়া রয়েছে দেখে নেওয়া যাক। An electron is moving around the nucleus of a hydrogen atom. তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন আবর্তন করে বেড়াচ্ছে। ইলেকট্রনের চার্জ কত, -e, তাই তো? যেহেতু একটা হাইড্রোজেন অ্যাটমের কথা আমরা বলেছি, তাহলে তার কেন্দ্রকে বা নিউক্লিয়াসে চার্জ কত হবে বলে তো, +e হবে, তাই না? তাহলে +e হবে। আচ্ছা, তাহলে এদের মধ্যবর্তী ফোর্স আমরা কত লিখতে পারি বলো তো, -1/4 পাই এপসাইলন নট ইন্টু q1 q2, তার মানে e ইন্টু ই অর্থাৎ ই স্কোয়ার বাই
এদের মধ্যবর্তী দূরত্ব আমরা ধরে নিলাম আর, তাহলে আমরা লিখতে পারি আর স্কোয়ার। এবার দেখো এই এফ বা ফোর্সটা যদি আমরা একটা কাজ করি, ভেক্টর আকারে লিখতে চাই, এই ফোর্সটাকে আমরা ফোর্স ভেক্টর আকারে লিখতে চাই, তাহলে আমি কেমন লিখতে পারবো? 1/4πε0। তাহলে এটা কেবলমাত্র স্কেলার ভ্যালু ছিল, তাই একে ভেক্টর আকারে পরিণত করার জন্য এর সঙ্গে আমরা একটা ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে ইউনিট ভেক্টর মাল্টিপ্লাই করার সঙ্গে সঙ্গে পরের লাইনে আমরা কি করতে পারবো? 1/4πε0 ইন্টু ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু, দেখো এইটা আর ভেক্টর বাই মডিউলাস অফ আর ভেক্টর লিখতে পারবো। এখন মডিউলাস অফ আর ভেক্টর মানে কি বলতো? আর হয়। তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারবো? 1/4πε0 ইন্টু ই স্কোয়ার, এখান থেকে একটা আর বেরোবে, এখানে আর স্কোয়ার আছে, তাহলে হবে আর কিউ ডট আর ভেক্টর। তাহলে এটাই হলো আমাদের এখন ফোর্স ভেক্টর। তাহলে ফোর্স ভেক্টরের ভ্যালু কত হলো? -1/4πε0। এখন এই যে -1/4πε0, এটা আসলে কি ছিল? কে ছিল। তাহলে কে ইন্টু ই স্কোয়ার বাই আর কিউব ডট আর ভেক্টর, সেটাই হলো আমাদের ফোর্স ভেক্টরের ভ্যালু। তাহলে আমরা যে ফোর্স ভেক্টরটা পেলাম, সেই ফোর্স ভেক্টরটা কত হলো? এফ ভেক্টর ইজ ইকুয়াল টু -k ডট ই স্কোয়ার বাই আর কিউ ডট আর ভেক্টর। তাহলে কোনটা হলো আমাদের? আমাদের উত্তর হলো অপশান বি। তাহলে আমাদের উত্তর হলো অপশান বি। ঠিক আছে, তাহলে আমরা প্রায় এই টপিক শেষ করে ফেলেছি। মানে এই পার্টিকুলার টপিকের উপরে যতগুলোই কোশ্চেন এসেছিল আমি সবগুলোই করাচ্ছি, সেই জন্যই আমরা এরকম লেট করছি। তাহলে এটা করে ফেলো, তারপর নেক্সট কোশ্চেন দিচ্ছি। চলো এবার দেখো, আ সিম্পল পেন্ডুলাম হ্যাজ আ মেটাল বব। একটা সরল দোলকের একটা মেটাল বব রয়েছে, তাহলে তার যে পিণ্ডটা রয়েছে সেই পিণ্ডটা একটা মেটাল দিয়ে তৈরি। ঠিক আছে, আচ্ছা, যেটায় একটা নেগেটিভ চার্জ রয়েছে। ঠিক আছে, আচ্ছা, ইট ইজ অ্যালাউড টু অসিলেট অ্যাবোভ এ পজিটিভলি চার্জড মেটালিক প্লেট। এখানে একটা মেটালিক প্লেট রেখে দেওয়া হলো। এখন যে প্লেটটায় মনে করলাম আমি পজিটিভ চার্জ দেওয়া রয়েছে, তাহলে এই প্লেটটা হলো পজিটিভলি চার্জড প্লেট। ঠিক আছে, এখন আমার জিজ্ঞাসা করেছে এই যে সিম্পল পেন্ডুলামটা সরল দোলক, তাহলে ও কি করে? এইভাবে দোলগতি সম্পন্ন করে। তাহলে সরল দোলক যেহেতু, তাহলে এইভাবে সে তার দোলগতি সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে এইভাবে সে তার দোলগতি সম্পন্ন করে এই পথ বরাবর। এবার এই যে মেটাল ববটা, সেই ববটা আমরা কি বলেছি? নেগেটিভলি চার্জড। যার চার্জ রয়েছে কতটা আমরা বললাম? যার চার্জ রয়েছে কত? -q পরিমাণ। তার মানে এটা নেগেটিভলি চার্জড একটা বডি। এবার আমার বলেছে যে এই পেন্ডুলামটা যে দোলনকাল, সেই দোলনকালের উপরে কোনো প্রভাব পড়বে কি না। তা প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই যে পেন্ডুলামের দোলনকাল t ইকুয়াল টু আমরা কি বলি? 2π√of L by G. Here G is gravitational acceleration and L is the effective length. তাহলে এটা gravitational acceleration, আর এটা কি জিনিস? এটা হচ্ছে ইফেক্টিভ লেন্থ।
বা কার্যকরী দৈর্ঘ্য। তাহলে কার্যকর দৈর্ঘ্য আর এমনি দৈর্ঘ্যের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। কার্যকর দৈর্ঘ্য বলতে কি, এই সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্সটা সেটা আমরা পরিমাপ করি। এবার দেখো, যেহেতু এই যে পেন্ডুলামটা, সেই পেন্ডুলামটা নেগেটিভলি চার্জড এবং এটাকে কোথায় আন্দোলিত করার চেষ্টা করা হচ্ছে? আন্দোলিত করার চেষ্টা করা হচ্ছে পজিটিভলি চার্জড একটা প্লেটের উপরে। তাহলে প্রাইমারিলি তুমি কি চিন্তা করবে? এই যে মাইনাস চার্জটা প্লাস চার্জ দ্বারা কি হবে? অ্যাট্রাক্ট হবে এই দিক বরাবর, এই দিক বরাবর অ্যাট্রাক্ট হবে। অ্যাট্রাক্ট হলে কি হবে দেখো, এই দিক বরাবর প্রথমত পেন্ডুলামটার কি কাজ করছে বলো তো? পেন্ডুলামটার এই দিক বরাবর একটা জিনিস কাজ করছে। কি কাজ করছিল? প্রাইমারিলি যখন এই মনে করো এটা ছিল না, তখন নিচের দিকে পেন্ডুলামটার ওজন কাজ করছিল। তাহলে ওজন মানে কি? মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। কিন্তু যখন এটা এসে গেল তখন নিচের দিকে বলটা এক্সট্রা হয়ে গেল না, তাই তো? তাহলে ওজন এফেক্টিভলি বেড়ে গেল, কিন্তু মাস তো বাড়ে না। কিন্তু ওজন এফেক্টিভলি বেড়ে গেল মানে আমরা বলতে পারি যে সেই জিটা কিন্তু এখন আর জি নেই, জিটা চেঞ্জ করে হয়ে গেছে কত? জি ড্যাশ হয়ে গেছে। তাহলে লেন্থ এল যেমন ছিল থাকলো, কিন্তু জিটা হয়ে গেল জি ড্যাশ। হেয়ার আমরা বলতে পারি যে জি ড্যাশ ইজ গ্রেটার দেন জি। তাহলে এই জি ড্যাশটা কিন্তু জির তুলনায় আরো বেশি হবে। সুতরাং এখন যদি পর্যায়কাল টি হয়ে থাকে, তাহলে যেহেতু এই জির মানটা কি হয়ে গেল? জি ড্যাশের মানটা জির তুলনায় বেশি, তাই না? তার কারণ এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, সেই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এখানে জি ড্যাশটা কি? হেয়ার জি ড্যাশ ইজ ইকুয়াল টু effective gravitational acceleration, তাহলে এফেক্টিভ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা কার্যকরী অ্যাক্সেলারেশন আরো বেড়ে গেল না? তার কারণ দেখো, প্রাইমারিলি এখানে কি ছিল? এম ইন্টু জি ছিল, কিন্তু যখনই এটা এলো তাহলে নিচের দিকে আরো ফোর্সটা বেড়ে গেল, মাস তো বাড়েনি, তাহলে ফোর্সটা বাড়লো কি করে? নিশ্চয়ই জির মানটা বেড়ে জি ড্যাশ হয়ে গিয়েছে। তাহলে সেই জি ড্যাশটা জি অপেক্ষা বেশি, যেহেতু এই জি ড্যাশের মান বেশি, তাহলে এই টি ড্যাশের মান কমে যাবে। তার মানে আমরা বলতে পারবো হিয়ার টি ড্যাশ ইজ লেস দেন টি। তাহলে আমরা বলতে পারবো টির তুলনায় আরো পর্যায়কাল কি হবে? পর্যায়কাল আরো কমে যাবে। তাহলে নর্মালি তোমরা ভাবলে উত্তর মনে হবে যে পর্যায়কাল বোধহয় বেড়ে যাবে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি কি এক্ষেত্রে পর্যায়কালটা আরো ডিক্রিজ করে গেল, তাই তো? তাহলে সরি টাইম, হ্যাঁ ঠিক আছে, তাহলে টাইম পিরিয়ড উইল ডিক্রিজ। তাহলে আমরা অপশন বি তে উত্তর পেয়ে যাচ্ছি যে টাইম পিরিয়ড উইল ডিক্রিজ। বুঝতে পারলে? তাহলে টুকে না, নেক্সট প্রশ্ন নিয়ে আসছি, টুকে না। চলো, তো এই প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা একটু সহজ যদিও, কিন্তু 1999 সালে প্রশ্নটা পড়েছিল। When air is replaced by a medium of dielectric constant K, the maximum force of attraction between two charges separated by a distance will decrease k times, increase k times, remain unchanged, becomes 1 by k square times. তার মানে যখন দুটো আধানে যারা নির্দিষ্ট দূরত্বের ব্যবধানে আছে, সেই দুটো আধানের মধ্যবর্তী মাধ্যম প্রাথমিকভাবে কি রয়েছে? এয়ার রয়েছে। সেই এয়ার মাধ্যমটা পরে আমরা কি করে দেবো? রিপ্লেস করে দেবো অন্য কোনো একটা মিডিয়াম দ্বারা। তাহলে অ্যানাদার মিডিয়াম, তাহলে যেটা অবশ্যই এয়ার নয়। তাহলে এখানে চার্জ রয়েছে মনে করো কিউ, এখানে চার্জ রয়েছে মনে করো কিউ, এখানে চার্জ রয়েছে কিউ, এখানে চার্জ রয়েছে কিউ।
এদের মধ্যে ডিস্টেন্সটা প্রাথমিকভাবে মনে করলাম আর, এখানেও ডিস্টেন্সটা প্রাথমিকভাবে মনে করলাম আর। এদের মধ্যে কি রয়েছে, এ আর রয়েছে, কিন্তু এখানে কিন্তু এ আর নেই। আচ্ছা চলো, তাহলে এদের মধ্যে প্রাইমারিলি ফোর্স যেটা অ্যাক্ট করবে সেটা কত, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। মিটে গেল, আমরা পেলাম ইকুয়েশন 1। আচ্ছা চলো, এখানে ফোর্স কি অ্যাক্ট করবে, ধরে নিলাম ফোর্সটা এফ ড্যাশ হবে, তাহলে সেটা হবে 1/4 পাই কে এপসাইলন নট, যেখানে কেটাই হলো ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, তাহলে সেটা এটা হলো, তাহলে এটা আমরা পেলাম ইকুয়েশন 2। এখন নিউ ফোর্স আমরা দেখব কি হয়েছে, এফ ড্যাশ হয়েছে। তাহলে আমরা একটা প্রথমে কি করি, কত গুণ হয়েছে জানতে গেলে আমরা অনুপাতটা বার করে নিই। তাহলে 1/f ড্যাশ, 1/f ড্যাশ মানে কি পেয়েছিলাম, 1/4 পাই এপসাইলন নট ইন্টু কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা পেয়েছিলাম। বাই এফ পেয়েছিলাম, তাহলে ইন্টু দেখো 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার বাই কিউ স্কোয়ার, ক্যাপিটাল কিউ এর স্কোয়ার। তাহলে এখান থেকে 4 পাই এপসাইলন নট আউট, আর স্কোয়ার আউট, কিউ স্কোয়ার আউট। তাহলে ফাইনালি তুমি পেলে কি, এফ ড্যাশ বাই এফ ইজ ইকুয়াল টু 1/k। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবে কি, এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ ইন্টু 1/k, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাবো, যে পরে ফোর্সটা কমে যাবে না বেড়ে যাবে, দেখো কে এর একটা পজিটিভ ভ্যালু রয়েছে, তাহলে এফ বাই কে হয়ে গেল প্রাইমারিলি। তাহলে যে ফোর্স ছিল সেই ফোর্সের থেকে আরো কি হয়ে গেল, দেখো 1/k টাইমস ফোর্সটা হয়ে গেল, নতুন ফোর্সটা আগের ফোর্সের 1/k টাইমস হয়ে গেল, তাই তো? তার মানে আমরা বলতে পারি the force is decreased by k টাইমস। তাহলে আমরা বলতে পারি k টাইমস ফোর্স কি করলো, ডিক্রিজ করলো বা কমে গেল। ডিক্রিজ করেছে বলেই যে 1/k ফর্মে এসছে উত্তরটা আমাদের, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে নিউ ফোর্সটা কি হবে, আরো কমে যাবে। তাহলে আমাদের অপশন এ উত্তর হয়ে গেল। একদম ইজিয়েস্ট অঙ্ক ছিল এটা, এটা তোমাদের ছায়ার বইতে করেও দেওয়া রয়েছে, খুব সহজ একটা অঙ্ক ছিল। আচ্ছা, তবু টুকে নাও, এক জায়গায় থাক। চলো আবার একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমরা এখানে পেয়ে গেলাম। A charge Q is placed at the center of the line joining two exactly equal positive charge Q. তাহলে দুটো এক্স্যাক্টলি ইকুয়াল পজিটিভ চার্জ ধরে নিলাম, এখানে রয়েছে প্লাস কিউ, এখানে রয়েছে প্লাস কিউ, তাই দুটো ইকুয়াল পজিটিভ চার্জ এ অ্যান্ড বি। এখন এক্স্যাক্টলি এদের মিডিলে আর একটি চার্জ কিউ কে বসিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? বসিয়ে রাখা হলো, ঠিক আছে? The system of the three charge will be in equilibrium if Q is equal to, প্রথমেই বোঝা যাচ্ছে যে কিউ যদি সিস্টেমকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয় তাহলে সিস্টেমের উপরে নেট ফোর্স কত হবে, 0 হতে হবে, এই তো? তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, যে কোনো একটা চার্জ আমরা ধরে নিই, সাপোজ চার্জ বি। সেই বি চার্জ কার ফিল্ডের মধ্যে রয়েছে, কিউ এর ফিল্ডে এবং এই যে প্লাস কিউ এর ফিল্ডে। বি তার আশপাশের যে চার্জগুলো রয়েছে, একটা কোথায় রয়েছে, ও বিন্দুতে রয়েছে স্মল কিউ চার্জ, আর এ বিন্দুতে রয়েছে প্লাস কিউ চার্জ, তাদের দুজনের ফিল্ডে রয়েছে, তাহলে এরা দুইজনই বির উপরে ফোর্স দেবে, এই তো? আচ্ছা, তাহলে
এদের মধ্যে সেপারেশনটা কতটা ছিল বলা ছিল না। আ চার্জ কিউ ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দি লাইন জয়নিং ইকুয়াল পজিটিভ চার্জ। আচ্ছা ঠিক আছে, তাহলে এদের মধ্যে প্রাইমারিলি ডিস্টেন্স আমি ধরে নিলাম এ বি ইজ ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে আমি এ ও ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি, এক্স বলতে পারি না? তাহলে আমরা এক্স বলতে পারি। এবার তুমি দেখো বি বিন্দুতে অবস্থিত একটি চার্জ যেটা রয়েছে বি বিন্দুতে, বি বিন্দুটা মার্ক করি, এই চার্জটার কথা আমরা বলছি। এই চার্জটার উপরে প্রথমে দেখি কিউ কত বল প্রয়োগ করছে। তাহলে ফোর্স এখানে লিখি, ফোর্স on the plus q charge at B by the charge plus q at point O। তাহলে ও বিন্দুতে থাকা যে কিউ চার্জ সেটা ওর উপরে যে বল প্রয়োগ করছে সেই বলটা কত সেটা আমরা নির্ণয় করছি। তাহলে সেটা 1/4πε0 ইন্টু Q1 Q2 অর্থাৎ কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই এক্স স্কোয়ার। তার কারণ টোটাল ডিস্টেন্সটা 2x ধরেছিলাম, এবার ও থেকে বি পর্যন্ত দূরত্ব কত, x। আচ্ছা, সিমিলারলি ফোর্স অন দি প্লাস কিউ চার্জ অ্যাট বি বাই দি চার্জ প্লাস ক্যাপিটাল কিউ অ্যাট পয়েন্ট এ। তাহলে এ বিন্দুতে থাকা যে চার্জটা রয়েছে সে বির ওপরে যে বলটা প্রয়োগ করছে সেই বলটা কত, 1/4πε0 ইন্টু Q1 Q2, তাহলে এক্ষেত্রে হবে ক্যাপিটাল কিউ স্কোয়ার বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স আমি কত নিয়েছি, 2x নিয়েছিলাম, তাহলে 2x এর স্কোয়ার। তাহলে এটা হলো এদের মধ্যবর্তী ফোর্স। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। এবার দেখো যদি সিস্টেমটাকে ইকুইলিব্রিয়াম থাকতে হয়, ঠিক আছে, তাহলে when the system is in equilibrium state, ঠিক আছে, তাহলে in equilibrium আমরা কি বলতে পারি, নেট ফোর্স ইজ ইকুয়াল টু কত, 0। নেট ফোর্স বলতে কি এই দুটো ফোর্সের যোগফল, তাহলে এই দুটো ফোর্সের যোগফল কত হতে হবে, 0 হতে হবে। তার মানে আমরা বলতে পারি 1/4πε0 ইন্টু কিউ কিউ বাই এক্স স্কোয়ার ই প্লাস 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই 2x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সরাসরি কি লিখতে পারি দেখি, 1/4πε সরাসরি আউট করে দিলাম, তাহলে কিউ কিউ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস অফ কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে সরাসরি আমরা কিউ ইকুয়াল টু কত পাচ্ছি, মাইনাস, দেখো কিউ একটা থাকবে ক্যাপিটাল কিউ বাই নিচে এক্স স্কোয়ারটা উঠে যাবে, তাহলে উঠে গেলে থাকবে 4। তাহলে কিউ এর ভ্যালু কত পেলাম, মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। তাহলে আমাদের অপশন হয়ে গেল এ। তাহলে আমরা দেখলাম যে সহজেই উত্তরটা আমরা
স্মল কিউ ইজ ইকুয়াল টু পেলাম মাইনাস ক্যাপিটাল কিউ বাই 4। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে মাঝখানে যে চার্জটা থাকবে তাকে অবশ্যই নেগেটিভ চার্জ হতে হবে। যদি দুটোই মাইনাস হতো তাহলে এটা কিন্তু পজিটিভ হতে হতো। ঠিক আছে, তখনই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে, কেননা সিস্টেমের উপরে তখন নেট ফোর্স 0 আমরা বলতে পারবো। তাহলে আমরা ইলেকট্রিক চার্জ এবং কুলম্বস ল নিয়ে যে সমস্ত প্রবলেমস প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে সেগুলো নিয়ে আমরা কমপ্লিট ডিসকাশন করে ফেলেছি। এই কোশ্চেনগুলোই আমরা ইলেকট্রিক চার্জ অ্যান্ড কুলম্বস লয় পেয়েছি প্রত্যেকটা ইয়ারের বেসিসে। আমরা 1995 পর্যন্ত কভার করেছি, 23টা ইয়ার্স আমরা কভার করে ফেলেছি। তার মধ্যে যে যে প্রবলেমস আমাদের এই টপিকের থেকে এসেছিল সেগুলো আমরা টপিক ওয়াইজ আলাদা করে এখানে বলেছি। তাহলে এরপর নেক্সট ভিডিও এই ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টারের উপরেই আসবে এবং সেটা আমরা করব কি ইলেকট্রিক ফিল্ডের উপরে। ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ডাইপোল এই বিষয়ের উপরেই আমরা মূলত নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাহলে এরপর নেক্সট ভিডিও আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক ডাইপোলের উপরে আসতে চলেছে। তাহলে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি পড়ার মতো কিছু কন্টেন্ট তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। যদি এত সময় এটা দেখে তোমাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে সবারই যাতে উপকার হয়, তাহলে সেরকম ব্যবস্থা করার জন্য এটাকে যথেষ্ট পরিমাণ লাইক শেয়ার কমেন্ট করো। এর জন্য তো আমাকে টাকা পয়সা দেওয়ার প্রয়োজন হবে না, এত সময় যে খেটেছি সেই খাটনিকে একটা উপহার স্বরূপ তুমি এইটুকু করতে পারো। তো ঠিক আছে, তো চলো ভালো করে পড়ো, হ্যাপি লার্নিং। আশা করি খুব ভালো করে পড়াশোনা করছো। চলো, হ্যাপি লার্নিং। ঠিক আছে, গুড লাক। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তাহলে তত সময় পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করো, বারবার ভিডিওটা পজ করে রিভাইভ করে পুনরায় দেখে যেভাবে পারো কমপ্লিট করো, এটাই কথা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।